হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গুণগত রসায়নের একটা আলাদা সেগমেন্ট যেটার নাম হচ্ছে আয়ন শনাক্তকরণ। তো এই আয়ন শনাক্তকরণের ১ম লেকচারে। আয়ন শনাক্তকরণ টপিকটা কিন্তু তোমাদের অনেক বেশি ইম্পোর্টেন্ট। সবসময় পরীক্ষাতে আয়ন শনাক্তকরণ থেকে প্রশ্ন আসে, রিটেনে প্রশ্ন আসে, এমসিকিউতে প্রশ্ন আসে। ঠিক আছে? আয়ন শনাক্তকরণ থেকে সবসময় প্রশ্ন পরীক্ষাতে আসে, আসবে, সবসময়ই আসছে এবং আসবে। তো এই যে আয়ন শনাক্তকরণ, এই আয়ন শনাক্তকরণ নিয়ে তোমরা যে ভাই কত প্যারা খাও, তোমাদের যে কত সমস্যা আয়ন শনাক্তকরণ নিয়ে। ভাই মুখস্থ হয় না, বুঝি না, পারি না, মনে থাকে না, এই না সেই না। তো জিনিসটা আসলে আয়ন শনাক্তকরণ এমনি মনেও থাকে না। বাট কিছু টেকনিক আছে আয়ন শনাক্তকরণ শেখার কিছু টেকনিক আছে। কিছু প্রসিডিউর আছে। আয়ন শনাক্তকরণ যদি টেকনিক প্রসিডিউর দেখে মনে রাখা যায়, তাইলে মজা আছে। ঠিক আছে? তা আয়ন শনাক্তকরণের উপরে তোমাদের ২ টা ক্লাস হবে। আজকের ক্লাসে ভাইয়া শুধুমাত্র টেকনিক গুলা শেখাবো তোমাদেরকে। আজকের ক্লাসে শুধু টেকনিক গুলা শেখাবো। নেক্সট ক্লাসে তোমাদেরকে বিক্রিয়াগুলা শেখাবো। ঠিক আছে? তাহলে ১ম ক্লাসে টেকনিক নিয়ে আলোচনা হবে। ২য় ক্লাসে হচ্ছে বিক্রিয়া নিয়ে আলোচনা হবে। ওকে? তো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। মনোযোগ সহকারে খালি ক্লাস করবা। যা, যা ক্লাসে পড়াবো এই জিনিসগুলা খালি দেখবা। আর কিছুই তোমাকে করতে হবে না। জাস্ট ক্লাসেরটা ভালোমতো ফোকাস করো। ভাইয়া তোমাদেরকে কিভাবে আয়ন শনাক্তকরণ শেখাচ্ছি। একেবারে ডিফারেন্ট ওয়েতে ভিন্নভাবে তোমাদেরকে আয়ন শনাক্তকরণ পড়াবো এবং এই আয়ন শনাক্তকরণ তোমাদের সবসময় মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সবসময় মনে থাকবে। তো আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, ক্লাস ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা সবকিছু একটু কমেন্ট করে সবাই জানাবা। ঠিক আছে? সবাই একটু কমেন্ট করে জানাবা। দ্রাব্যতার ক্লাসের সাথে আজকের ক্লাসের কোনো সম্পর্ক নাই। সো তুমি অবশ্যই ক্লাস করতে পারবা। কোনো অসুবিধা নাই। ওকে, কেমন আছেন? আমার শরীরের অবস্থা খুবই খারাপ। আমি গত কয়েকদিন ধরে অনেক অসুস্থ। তোমরা জানো কিনা জানি না। আমি আমার অ্যাডমিশনের ক্লাসগুলাও নিতে পারতেছি না। খুবই কষ্ট হচ্ছে আরকি সবকিছু মিলায় ওভারঅল। ওকে? সো একটু প্যারায় আছে, একটু মানে আজ যে ভয়েস শুনে বুঝতে পারতেছো। আমার অনেকদিন ধরে জ্বর। বাট এরপরেও আমি তোমাদের ক্লাসটা নিয়ে নিচ্ছি। ওকে? এরপরেও তোমাদের ক্লাসটা নিতেছি। সো সবাই মনোযোগ সহকারে ক্লাস করবা। আমি যদি এত কষ্ট করে ক্লাস নিতে পারি, এই জ্বর নিয়ে এত জ্বর নিয়ে, এই শরীর নিয়ে, তাহলে তোমাদেরও আসলে মনোযোগ সহকারে ক্লাসটা করা উচিত। হ্যাঁ? ওকে। চলো। তো শুরু করি আমরা আমাদের আজকের লেকচার। এটা কিন্তু আমাদের সাইকেল 1 শেষ হয়ে যাচ্ছে। আগামী নেক্সট মানে কয়েকদিনের মধ্যেই ১ সপ্তাহ পরেই কিন্তু আমাদের সাইকেল 2 শুরু হয়ে যাবে। সো যারা সাইকেল 2 তে এনরোল করো নাই তাড়াতাড়ি এনরোল করে ফেলো। কারণ সাইকেল 2 এর ক্লাস শুরু হচ্ছে। এবং আমরা কিন্তু সাইকেল 2 দেখবা খুব তাড়াতাড়ি শেষ করে দিছি। হ্যাঁ? আমাদের যেমন ১ম অধ্যায়টা শেষ হইতে অনেক টাইম লাগতেছে না? কিন্তু পরের অধ্যায়গুলো দেখবা তাড়াতাড়ি ধিপ-ধাপ দেখবা শেষ হয়ে গেছে। কারণ আছে কিন্তু। কারণ হচ্ছে আমরা ১ম দিকে বেসিক এর প্রতি অনেক বেশি জোর দেই। তোমাদেরকে বিল্ড আপ করাই। ঠিক আছে? বিল্ড আপ করাই নিছি, এখন খালি খেলবো। বেসিক স্ট্রং করছি, এখন দেখবা ধিপ-ধাপ তাড়াতাড়ি চলে যাবো। ঠিক আছে? ওকে চলো। তো আমরা ফার্স্টেই আয়ন শনাক্তকরণ দেখব। এখন এই যে আয়ন, তুমি যখন আয়ন শনাক্ত করবা, আয়ন শব্দটা দেখো। আয়ন তুমি কয় ধরনের আয়ন দেখছো জগতে? তুমি বলো ভাইয়া কয় ধরনের আয়ন দেখছো তুমি? তুমি ২ ধরনের আয়ন দেখছো। তুমি খেয়াল করো আয়ন আমাদের কয় ধরনের? আয়ন ২ ধরনের। একটা হচ্ছে আমাদের ক্যাটায়ন, একটা হচ্ছে আমাদের ক্যাটায়ন, আরেকটা হচ্ছে আমাদের অ্যানায়ন, তাই না? একটা হচ্ছে ক্যাটায়ন আরেকটা কি? অ্যানায়ন। এই ছাড়া কি তুমি কোনো আয়ন দেখছো জগতে? হয় ক্যাটায়ন, আয়ন মানে কি হয় ক্যাটায়ন হবে, নাহলে কি হবে? অ্যানায়ন হবে। হয় ক্যাটায়ন হবে, নাহলে কি হবে ভাইয়া? অ্যানায়ন হবে, তাই না? তাহলে আমাদের ২ ধরনের আয়ন আছে। একটা হচ্ছে ক্যাটায়ন আরেকটা হচ্ছে অ্যানায়ন। এখন এই যে ক্যাটায়ন গুলা, এই ক্যাটায়ন গুলাকে বলা হয় হচ্ছে ক্ষারীয়মূলক। এগুলাকে বলা হয় ক্ষারীয়মূলক। ক্যাটায়ন গুলাকে কি বলে? ক্ষারীয়মূলক। কারণ এগুলা ক্ষার থেকে আসে। কোন একটা লবণের মধ্যে যে ক্যাটায়ন গুলা থাকে সেগুলো আসলে ক্ষার থেকে আসে। এইজন্য এগুলোকে বলা হয় ক্ষারীয়মূলক। আর কোন একটা লবণের মধ্যে যে অ্যানায়ন গুলা থাকে সেগুলো হচ্ছে এসিড থেকে আসে। এইজন্য এগুলোকে বলা হয় ভাইয়া অম্লীয়মূলক। এগুলোকে কি বলা হয়? অম্লীয়মূলক বলা হয়। কিরকম ভাইয়া ব্যাপারটা? চলো আরেকটু ক্লারিফাই করি তোমাদেরকে। দেখো খেয়াল করো। বোঝার চেষ্টা করব সবাই, হ্যাঁ? ধরো একটা কমন বিক্রিয়া নিলাম, একদম কমন বিক্রিয়া। আমরা জানি যে আমাদের ধরো সাপোজ সোডিয়াম ক্লোরাইড আছে। সরি সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে HCl। তো সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl যখন বিক্রিয়া করে তোমরা সবাই জানো
একটা অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ আর পানি। তাহলে এখানে আমাদের সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হবে। এইটা নিয়ে আমাদের কারো কোনো ডাউট নাই। ওকে? এখন দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড লবণটা আছে, এই লবণের দিকে সবাই ফোকাস করো। এই লবণটার দিকে ফোকাস করো। এই সোডিয়াম ক্লোরাইড লবণের দিকে ফোকাস করো। এখন এই যে সোডিয়াম ক্লোরাইড লবণটা আছে, এই সোডিয়াম ক্লোরাইড লবণের ক্যাটায়ন কে? ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম। এখানে আমাদের দুইটা আয়ন আছে। দেখো সোডিয়াম আয়ন আছে, এটা হচ্ছে ক্যাটায়ন। অ্যানায়ন কে? সোডিয়াম ক্লোরাইড লবণের মধ্যে অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড। অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড। এবার তুমি চিন্তা করো, দেখো সোডিয়াম আয়ন কোথায় ছিল? সোডিয়াম আয়নটা ছিল ক্ষারের মধ্যে। ক্লোরাইড আয়নটা কোথায় ছিল? ক্লোরাইড আয়নটা ছিল অ্যাসিডের মধ্যে। তার মানে কোনো একটা লবণের যে ক্যাটায়নটা, এটা আসলে কার কাছ থেকে আসে? এটা আসলে দেখো এই যে ক্ষারের পার্ট। এই সোডিয়াম আয়ন কিন্তু ক্ষারের মধ্যে ছিল। আর দেখো যে অ্যানায়নটা ছিল, অ্যানায়নটা কার মধ্যে ছিল? অ্যাসিডের মধ্যে ছিল। তার মানে যে কোনো একটা লবণের, যে কোনো একটা লবণের ক্যাটায়ন যেটা থাকে সেটা ক্ষারের পার্ট, ক্ষারের অংশ। আর যে কোনো একটা লবণের যে অ্যানায়ন থাকে সেটা হচ্ছে অ্যাসিডের অংশ। এই জন্য ক্যাটায়নকে বলা হয় ক্ষারীয়মূলক, অ্যানায়নকে বলা হয় অম্লীয়মূলক। ক্যাটায়নকে বলা হয় ক্ষারীয়মূলক, অ্যানায়নকে কি বলা হয় গাইস? অ্যানায়নকে বলা হয় অম্লীয়মূলক। ঠিক আছে? এতটুকু বুঝতে আমার মনে হয় না কারো কোনো সমস্যা থাকার কথা। আই হোপ তোমরা সবাই এতটুকু বুঝতে পারছো। হ্যাঁ, এবার আমরা এখান থেকে একটা চমৎকার কনসেপ্ট শিখবো। সেই কনসেপ্টটা কি খেয়াল করো। ওকে, সেটা হচ্ছে দেখো, তোমাদের নিশ্চয় মনে আছে, আমরা মোটামুটি এটা জানি সবাই, অবস্থান্তর ধাতু, অবস্থান্তর ধাতুগুলো রঙিন হয়। তোমরা কি জানো আমাদের যে সকল মূল ধাতুগুলো অবস্থান্তর আছে, অবস্থান্তর যে ধাতুগুলো আছে, অবস্থান্তর মৌলগুলা এরা হচ্ছে রঙিন হয়। এরা কি হয়? রঙিন হয়। ঠিক আছে? ওকে, তাহলে দেখো অবস্থান্তর, অবস্থান্তর স্থান্তর যে ধাতুগুলো আছে, অবস্থান্তর ধাতুর আয়ন, আয়নগুলা কি হবে? অবস্থান্তর ধাতুর আয়নগুলা রঙিন হয়। এরা আমাদের কি হয়? রঙিন হয়। ঠিক আছে? অবস্থান্তর ধাতুর আয়নগুলো কি হয়? রঙিন হয়। এখন দেখো ভাইয়া, অবস্থান্তর ধাতুর আয়নগুলা রঙিন হয়, বাকি যারা অবস্থান্তর না তারা রঙিন হয় না। অবস্থান্তর ধাতুর আয়ন কারা? ক্লাস 9-10 থাকতে তোমরা পড়ে আসছিলা অবস্থান্তর মৌল কোনগুলা? যে যে সকল ডি ব্লক মৌলের, ডি ব্লক মৌলের আয়নের ইলেকট্রন বিন্যাস করলে, যে সকল ডি ব্লক মৌলের আয়নের ইলেকট্রন বিন্যাস করলে ডি অরবিটালটা অপূর্ণ থাকে, ডি অরবিটালের মধ্যে 1 থেকে 9টা ইলেকট্রন থাকে, তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল। তোমাদেরকে এটা কিন্তু পড়ানো হয়েছিল, তাই না? তাহলে অবস্থান ধাতুর আয়ন রঙিন, এটা আমরা কোথায় শিখছি? আমরা হচ্ছে 9-10 থাকতে পড়ে আসছিলাম যে ডি ব্লক মৌলের, ডি ব্লক ব্লক মৌলের, মৌলের স্থিতিশীল আয়নের, স্থিতিশীল, স্থিতিশীল আয়নের, আয়নের ইলেকট্রন বিন্যাসে, ইলেকট্রন বিন্যাসে, বিন্যাসে কি হবে? ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে, ইলেকট্রন বিন্যাসে ডিতে 1 থেকে 9টি, 9টি ইলেকট্রন থাকবে। যদি এরকম হয়, যদি এরকম হয় যে কোনো ডি ব্লক মৌলের কোন একটা স্থিতিশীল আয়নের, আয়নের ইলেকট্রন বিন্যাস তুমি করছো, করে দেখছো ডিতে 1 থেকে 9টা ইলেকট্রন আছে, তাহলে তার অবস্থান্তর মৌল হবে। ওকে, যেমন আমি যদি একটু খেয়াল করি, তোমাকে আমি বললাম যে ভাই আমার কাছে আছে স্ক্যান্ডিনিয়াম। তো তুমি যদি স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, স্ক্যান্ডিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21। তো তুমি যদি স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, তাহলে দেখবা এটা আসবে 1s2 2s2 2p6। তোমাদেরকে পড়ানো হয়েছে ইলেকট্রন বিন্যাস। তারপর 3s2, তারপর 3p6। ওকে, 3p6 এরপর 4s2, তারপরে 3d1। তাহলে দেখো তো স্ক্যান্ডিনিয়ামের, স্ক্যান্ডিনিয়ামের ডিতে কয়টা ইলেকট্রন আছে? দেখো ডিতে 1 থেকে 9 ইলেকট্রন থাকা লাগবে। দেখো তো ডি এর মধ্যে একটা ইলেকট্রন আছে কিনা? হ্যাঁ ভাইয়া, একটা ইলেকট্রন আছে। যেহেতু ডি এর মধ্যে একটা ইলেকট্রন আছে, তার মানে কি? তার মানে এটা আমাদের একটা অবস্থান্তর মৌল, তাই না? তাই না? না, না, স্ক্যান্ডিনিয়ামের ক্ষেত্রে এটা এই যে তুমি যেটা করছো এটা হবে না। মানে এইটা তুমি করতে পারবা না, এটা তুমি ভুল করছো, এটা তুমি ভুল করছো। এখানে স্ক্যান্ডিনিয়াম নেওয়া যাবে না, এটা ভুল। আমাকে কি করতে হবে? দেখো আমি যেটা করছি এটা ভুল করছি।
আমাকে কি করতে হবে? আমাকে হচ্ছে এখানে স্ক্যান্ডিনিয়াম নেওয়া যাবে না। আমাকে স্ক্যান্ডিনিয়াম নেওয়া যাবে না। আমাকে কি নিতে হবে? আমাকে নিতে হবে স্ক্যান্ডিনিয়ামের আয়ন, মানে স্ক্যান্ডিনিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস করতে হবে। স্ক্যান্ডিনিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস করতে হবে। দেখো, স্ক্যান্ডিনিয়াম 3+, এটা মানে কি? মানে হচ্ছে স্ক্যান্ডিনিয়াম থেকে 3টা ইলেকট্রন চলে গেছে। স্ক্যান্ডিনিয়াম থেকে 3টা ইলেকট্রন চলে গেছে। স্ক্যান্ডিনিয়াম থেকে যদি 3টা ইলেকট্রন চলে যায়, তাহলে স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? দেখো, এর ইলেকট্রন বিন্যাস করলে আসবে 1s2, 2s2, 2p6, তারপরে 3s2, দেখো 3p6। খেয়াল করো, এর 3টা ইলেকট্রন চলে গেছে। এখন ইলেকট্রন যখন চলে যায়, তো তখন সে কার কাছ থেকে আগে যায়? ইলেকট্রন যখন চলে যাবে তখন সে আগে 4s থেকে যাবে, মানে সবার শেষেরটা থেকে আগে যাবে। তো সবার শেষে কে আছে? 4s। 4s থেকে যাবে, তারপরে 3d থেকে যাবে। তো কয়টা ইলেকট্রন চলে গেছে? 3টা। তাহলে এই 4s থেকে 2টা, d থেকে একটা। 4s থেকে 2টা, d থেকে একটা। তাহলে দেখো তো কত থাকতেছে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তুমি কি বুঝতে পারতেছো? এখন দেখো, তার ডি তে কোনো ইলেকট্রন আছে? ডি এর মধ্যে কোনো ইলেকট্রন নাই। দেখো, এর 4s এর কোনো ইলেকট্রন নাই, 4s থেকে ইলেকট্রন চলে গেছে। 3d থেকে ইলেকট্রন কত? শূন্য। 3d তেও কোনো ইলেকট্রন নাই। এই জন্য আমাদের যে স্ক্যান্ডিনিয়াম আছে, এই স্ক্যান্ডিনিয়াম অবস্থান্তর না। এটা অবস্থান্তর অবস্থান্তর না। ঠিক আছে, স্ক্যান্ডিনিয়াম আমাদের অবস্থান্তর না। তুমি এই জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করো। দেখো, আমি কি, তোমরা আমাকে একটু কমেন্ট করে বলবা, আমি কি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করব নাকি জিঙ্কের আয়নের ইলেকট্রন বিন্যাস করব? কোন একটা মৌল অবস্থান্তর কি এটা বোঝার জন্য আমি কি জিঙ্কের ইলেকট্রন বিন্যাস করব নাকি তার আয়নের ইলেকট্রন বিন্যাস করব? বলো তো ভাইয়ারা, কার ইলেকট্রন বিন্যাস করতে হবে? জিঙ্কের নাকি তার আয়নের? একটু কমেন্ট করে জানাবা। ভাইয়া, কার ইলেকট্রন বিন্যাস করা লাগবে? জিঙ্কের ইলেকট্রন বিন্যাস নাকি তার আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হবে? বইলো, বলো, কার ইলেকট্রন বিন্যাস করতে হবে? জিঙ্কের নাকি তার আয়নের ইলেকট্রন বিন্যাস করতে হবে? গাইস, আয়নের। ভেরি গুড। তো জিঙ্কের আয়নটা কত? জিঙ্ক 2+। জিঙ্ক 2+। তো তুমি যদি এই জিঙ্ক 2+ ইলেকট্রন বিন্যাস করো, তাহলে দেখবা জিঙ্কের ইলেকট্রন বিন্যাসে কি হয়? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 3d10, 4s2, 3d10। তো ইলেকট্রন জানি কোত্থেকে যায়? আগে সবার শেষেরটা, সবার শেষ কক্ষপথ। তো সবার শেষ কক্ষপথ হচ্ছে 4s, এই জন্য 4s থেকে আগে যাবে। তো 4s থেকে চলে গেলে কত থাকে? 1s2, 2s2, 2p6, তারপর 3s2, তারপর 3p6। এরপরে দেখা যায় 4s0, 3d10, মানে ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? 10টা। এখন তোমরা বলো, যেহেতু ডি এর মধ্যে 10টা ইলেকট্রন আছে, এটা কিন্তু পূর্ণ, আমার থাকতে হবে 1 থেকে 9। তাহলে যেহেতু 10টা আছে, তার মানে আমার যে জিঙ্ক আছে, এই জিঙ্কও আমাদের অবস্থান্তর না। অবস্থান্তর না। তাহলে দেখো, স্ক্যান্ডিনিয়াম অবস্থান্তর না, জিঙ্ক অবস্থান্তর না। তাহলে ভাই এখন কোশ্চেন হচ্ছে, কথা হচ্ছে অবস্থান্তর তাহলে কারা? তাহলে অবস্থান্তর কোনগুলা? অবস্থান্তর কে কে জানো? বাকি সবগুলা অবস্থান্তর হচ্ছে আমাদের, এই যে দেখো, এই দেখো, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার। স্ক্যান্ডিনিয়াম আর জিঙ্ক বাদে যা যা আছে, বাকি সবগুলাই হচ্ছে আমাদের অবস্থান্তর। তাহলে দেখো, অবস্থান্তর মৌল কোনগুলো? তাহলে এই স্ক্যান্ডিনিয়াম এবং জিঙ্ক বাদে চতুর্থ পর্যায়ের যে ডি ব্লক মৌলগুলো আছে, চতুর্থ পর্যায়ের যে ডি ব্লক মৌলগুলো আছে, এগুলো কোন পর্যায়? এগুলো সব হচ্ছে আমাদের 4 নাম্বার পর্যায়, চতুর্থ পর্যায়। তো সাধারণত আমাদের এই চতুর্থ পর্যায় নিয়েই কাজ করতে হয়, বাকিগুলো নিয়ে কাজ আসলে করা লাগে না, বাকিগুলো নিয়ে আমাদের কোশ্চেন হয় না। এই জন্য আমরা শুধুমাত্র চতুর্থ পর্যায় নিয়েই কাজ করি। 4 নাম্বার পর্যায়ের যে ডি ব্লক মৌলগুলো আছে, এর মধ্যে স্ক্যান্ডিনিয়াম আর জিঙ্ক বাদে বাকি যারা আছে সবাই হচ্ছে অবস্থান্তর মৌল। তাহলে দেখো, এরা যেহেতু অবস্থান্তর মৌল, তাহলে এরা কি হবে? এরা রঙিন হবে। এরা রঙিন 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 হবে। তাহলে দেখো, এদের যে আয়নগুলো থাকবে, এগুলাই কেবল রঙিন হবে, রঙিন হবে। তো তুমি যখন আয়ন শনাক্তকরণ করতে যাবা, তখন তোমার এই কার ক্ষেত্রে কি কালার পাওয়া যায়, এগুলা মুখস্থ করতে তোমার একটা প্যারা হয়ে যায়। ঠিক আছে, এখন তোমার একটা সিম্পল ট্রিক্স শিখাই দিব, যে ভাই, যদি অবস্থান্তর ধাতু থাকে, যদি অবস্থান্তর আয়ন হয়, তাইলেই তারা রঙিন গঠন করবে, রঙিন হবে, তাদের পদক্ষেপ রঙিন হবে। আমরা যখন আয়ন শনাক্তকরণ করব বিভিন্ন বিকারক দিয়ে,
যখন বিভিন্ন বিকারক দিয়ে আমরা যখন আয়ন শনাক্তকরণ করব, তখন দেখবা সবসময় অদক্ষেপ পড়ে। সাদা অদক্ষেপ, নীল অদক্ষেপ, এই অদক্ষেপ, ওই অদক্ষেপ, বিভিন্ন রকমের অদক্ষেপ পড়ে। বুঝছো? তো এই যে অদক্ষেপগুলা পড়বে, তো এই অদক্ষেপগুলার এক একটার এক এক রকমের কালার হয়। তো তোমরা ফার্স্টে এর কত কালার মনে রাখবা? তো প্রথম শর্ত, ভাই কারা কালারফুল হবে, রঙিন যৌগ কাদের হবে, বা রঙিন যৌগ হবে আমাদের, রঙিন কারা কারা হবে, রঙিন হবে আমাদের এই অবস্থান্তর গুলা। যদি অবস্থান্তর হয় এরাই কেবল রঙিন হবে, আর কেউ রঙিন হবে না। তাহলে প্রথম কথা শেষ। ওকে, তাহলে আমরা যখন আয়ন শনাক্তকরণ দেখব, তাহলে আমি দেখবো আমার দুই ধরনের আয়ন আছে, আরেকবার রিক্যাপ করি, ক্যাটায়ন আর অ্যানায়ন। তাহলে আমরা কিছু ক্যাটায়ন শনাক্তকরণ শিখবো, আবার আমরা কিছু অ্যানায়ন শনাক্তকরণ শিখবো। কিছু ক্যাটায়ন শনাক্তকরণ শিখবো, ঠিক আছে, আবার কিছু আমরা অ্যানায়ন শনাক্তকরণও শিখবো। হ্যাঁ, এখন এই যে ক্যাটায়ন শনাক্ত করবা বা অ্যানায়ন শনাক্ত করবা, তো আমাদের তো অনেকগুলা ক্যাটায়ন আছে, তো আমরা আসলে কয়টা ক্যাটায়ন শনাক্ত করা শিখবো? আমাদের বইতে যতগুলো আছে আমরা সবগুলাই শনাক্তকরণ করা শিখবো, সমস্যা নাই। তা আজকে আমরা হচ্ছে ফার্স্টে ট্রিক্স দেখবো। আজকে আমরা ফার্স্টে ট্রিক্স দেখবো, নেক্সট দিন এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করেই দেখবা পরের দিন আমরা বিক্রিয়া কত সহজে বিক্রিয়া করে ফেলতে পারতেছি। নেক্সট দিন এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করেই আমরা দেখবা কত সহজে আমাদের বিক্রিয়াগুলো করে ফেলতে পারতেছি। তো টেনশন করার কোনো দরকার নাই, জাস্ট ফোকাস, ফোকাস করো সবাই। হ্যাঁ, আসো খেয়াল করো। এই যে দেখো প্রথমেই একটা বিশাল চার্ট দেওয়া আছে। হ্যাঁ, প্যারা নিও না, সামনের দিকে তাকাও। সামনের দিকে তাকাও, দেখো আমরা কোন কোন আয়ন নিয়ে পড়াশোনা করব। আমরা Fe2+, Fe3+ কিভাবে শনাক্ত করা যায় এটা দেখব। জিঙ্ক 2+ কিভাবে শনাক্ত করা যায় দেখব। কপারকে কিভাবে শনাক্ত করা যায় দেখব। ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, অ্যামোনিয়াম। আমাদের বইতে এই 1 2 3 4 5 6 7 8 এই 8টা ক্যাটায়ন আছে। আমাদের বইতে এই 8টা ক্যাটায়ন আছে। যেহেতু আমাদের বইতে এই 8টা ক্যাটায়ন আছে, তাই এই 8টা ক্যাটায়নকেই কিভাবে শনাক্ত করতে হয় সেটা আমরা শিখব। টেনশন নেওয়ার কোনো দরকার নেই, চিল মনে থাকো। ঠিক আছে? এই 8টা ক্যাটায়ন শনাক্ত করা শিখলেই আমাদের হয়ে যাবে। এখন এদের এক একজনকে আবার মাল্টিপল বিকারক দিয়ে শনাক্তকরণ করা যায়। মানে এগুলাকে আবার অনেক বিকারক দিয়ে শনাক্ত করা যায়। মানে মনে করো এক Fe2+ কেই 4টা বিকারক দিয়ে শনাক্ত করা যায়। ঠিক আছে? Fe3+ কেও 4টা বিকারক দিয়ে শনাক্ত করা যায়। জিঙ্ককে 3টা বিকারক দিয়ে শনাক্ত করা যায়। কপারকে 2 জন রে দিয়ে শনাক্ত করা যায়। ক্যালসিয়ামকে 2 জন রে দিয়ে শনাক্ত করা যায়। অ্যালুমিনিয়াম রে 1 জন, সোডিয়াম রে 1 জন, অ্যামোনিয়াম রেও 1 জন। অ্যামোনিয়ামেরও 1 জন বিকারক, সোডিয়ামের জন্য 1 জন বিকারক, অ্যালুমিনিয়ামের জন্য 1 জন, ক্যালসিয়ামের জন্য 2 জন, কপারের জন্য 2 জন, জিঙ্কের জন্য 3 জন, আয়রনের জন্য কয়জন? 4 জন। খালি মনে রাখবা আয়রনের ক্ষেত্রে 4 জন। ওকে, ফাইন, সবাই বোঝার চেষ্টা করো। মানে 4টা বিকারক দিয়ে শনাক্তকরণ করা যায়। তাহলে আমরা এই যে আমাদের এখানে যে আয়নগুলো আছে, ক্যাটায়নগুলো আছে, এই ক্যাটায়নগুলোকে শনাক্ত করব কি দিয়ে? কি দিয়ে? এই বিকারকগুলোকে দিয়ে। এই বিকারকগুলোকে দিয়ে। আমরা এগুলাকে দিয়ে শনাক্তকরণ শিখবো। তোমার আপাতত তেমন কিছুই দরকার নাই। তুমি জাস্ট খালি বিকারকগুলা দেখো। বিক্রিয়া শেখার দরকার নাই। আগামী দিন বিক্রিয়া যখন শেখাবো তখন এগুলো আরো ডিটেইল ভালো করে বুঝাবো। প্যারা নাই। তুমি আগে বুঝো কে কার সাথে বিক্রিয়া দিবে, কেন দিবে, কি হবে। এটা আগে বুঝো। আগে এইটা পারলে বিক্রিয়াতে অটো অটো হয়ে গেছে, প্যারা নিস না। জাস্ট খালি দেখ, খেয়াল কর। এবং এই চার্ট দিয়েই আমি তোদেরকে দেখবি এখন ভার্সিটির একাডেমিকের সকাল এমসিকিউ সলভ করায় ফেলাবো। জাস্ট ফোকাস কর। জাস্ট ভাইয়ের উপরে, ভাইয়ের ক্লাসটা মানে মনোযোগ সহকারে দেখ ভাইয়া কি বলি। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি আয়ন শনাক্ত করব, আর এগুলো হচ্ছে আমাদের বিকারক। এগুলো হচ্ছে বিকারক, ঠিক আছে? তাহলে আমি এইখানে এইভাবে দিতে পারি, এইটাকে এইভাবে দিতে পারি, যেগুলো হচ্ছে আমাদের আয়ন আর এগুলো হচ্ছে আমাদের বিকারক। হ্যাঁ, আচ্ছা, আয়ন আর বিকারক, এই যে, ঠিক আছে, আয়ন আর হচ্ছে বিকারক। তো এইখানে আছে আমাদের আয়ন, এগুলো হচ্ছে আয়ন, আর এগুলো হচ্ছে তোমার বিকারক। কোন কোন বিকারক দিয়ে তুমি শনাক্ত করতেছো, এগুলো হচ্ছে বিকারক। আর এগুলো হচ্ছে তোমার আয়ন। আয়ন হচ্ছে নিচের দিকে আর বিকারক হচ্ছে ওইদিকে। হ্যাঁ, ওকে। এখন তুমি আগে প্রথম একটা জিনিস খেয়াল করো, কোন বিকারক দিয়ে কি শনাক্ত করবা এটার থেকে বড় কথা আগে একটা জিনিস বুঝো, এদের মধ্যে কোনটা কোনটা অবস্থান্তর। আগে এটা খেয়াল করো, এদের মধ্যে কোনটা কোনটা অবস্থান্তর। ভাই দেখো এই দুইটা কি অবস্থান্তর না? এই দুইটা কি অবস্থান্তর না? এরা দুইজন কি অবস্থান্তর? হ্যাঁ, এরা অবস্থান্তর। অবস্থান্তর, অবস্থান্তর। কপার এটা কি?
এটাও কি অবস্থান্তর, তাই না? দেখো তাহলে আয়রন হচ্ছে অবস্থান্তর, কপার হচ্ছে অবস্থান্তর, ব্যাস জিঙ্ক কি অবস্থান্তর? বলো, জিঙ্ক কি অবস্থান্তর? না, জিঙ্ক কিন্তু অবস্থান্তর না। আয়রন অবস্থান্তর, কপার অবস্থান্তর, জিঙ্ক কি অবস্থান্তর? না ভাই, জিঙ্ক অবস্থান্তর না। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, জিঙ্ক কি অবস্থান্তর? না। তাহলে দেখো তো জিঙ্কের সবগুলা কালার কেমন? সাদা, সাদা, সাদা। দেখছো? এবার আসো, বলো ক্যালসিয়াম কি অবস্থান্তর? না, এটা ডি ব্লক মৌলই না। তাহলে দেখো এর বর্ণ কি হবে? সাদা। বর্ণ কি হবে? সাদা। ওই দেখো তো হেন কি সাদা। অ্যালুমিনিয়াম কি অবস্থান্তর? না। তাহলে কালার কি? সাদা। সোডিয়াম কি অবস্থান্তর? না। তাহলে কালার কি? সাদা। বলো অ্যামোনিয়াম কি অবস্থান্তর? না। এই অ্যামোনিয়ামের ক্ষেত্রে, অ্যামোনিয়াম তো একটা আয়ন, এটা তো মৌল না। এটা কি কোনো একটা এটা কিন্তু একটা যৌগমূলক। এই যৌগমূলক হওয়ার কারণে এর কালারটা ডিফারেন্ট বাদামি। এর কালারটা ডিফারেন্ট বাদামি, এটা একটু ডিফারেন্ট মনে রাখতে হবে। এই অ্যামোনিয়ামকে জগতে একজনে দিয়ে শনাক্তকরণ করা যায়, এটাকে বলা হয় যে বাদামি কালার। কি দিয়ে শনাক্ত করে? এই জিনিসটা দিয়ে। এটার নাম কি? নেসলার বিকারক। একটু লিখা রাখো এটা আগে, এটা নেক্সট দিন পড়াবো ভালো মতো করে। এটার নাম হচ্ছে নেসলার বিকারক। একে কি বলে? নেসলার বিকারক। ওকে, নেসলার বিকারক। বিকারক। তাহলে দেখো তো, দেখো তো একটু খেয়াল করো, সবার লাস্ট থেকে অ্যামোনিয়াম, বিকারকের মধ্যে সবার লাস্ট থেকে নেসলার বিকারক K2HgI4। কি সংকেতটা কি নেসলার বিকারকের? K2HgI4। আরেকবার বলো, এটার নাম কি? K2HgI4। K2HgI4, Hg মানে মার্কারি। হ্যাঁ, এটাকে আমরা কি বলি? নেসলার বিকারক বলি। নেসলার বিকারক দিয়ে কি শনাক্ত করে? সবার আগে ওইটা, সবার আগে এটা শিখবো। নেসলার বিকারক দিয়ে কি শনাক্ত করে? অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করে। নেসলার বিকারক দিয়ে কি শনাক্ত করে? অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করে। কি কালারের বর্ণ পাওয়া যায়? বাদামি কালার। কি কালার? বাদামি কালার। একমাত্র রঙিন, অবস্থান্তর না হওয়া সত্ত্বেও রঙিন কে? অ্যামোনিয়াম। সোডিয়াম আয়ন দেখো কি দিয়ে শনাক্ত করে? সোডিয়াম আয়ন শনাক্ত করে দেখো এই যেটা দিয়ে, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে সোডিয়াম আয়ন শনাক্ত করে। বুঝছো? সোডিয়াম আয়ন কি দিয়ে শনাক্ত করে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে। খেয়াল করো, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। কালার কি হবে? সাদা। তাহলে দেখো এইটা দিয়ে কি আর কাউকে শনাক্ত করা যায়? না, শুধুমাত্র সোডিয়ামকে শনাক্ত করে। খেয়াল করো, এগুলাতে কোনো সমস্যা নেই। এগুলাতে কোনো সমস্যা নেই। অ্যামোনিয়াম শনাক্ত করে নেসলার বিকারক দিয়ে, বাদামি কালার। সোডিয়াম শনাক্ত করে কি দিয়ে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে, পাইরো অ্যান্টিমোনেট দিয়ে, সাদা কালার। কোনো অসুবিধা নেই। তাহলে অসুবিধা কোথা থেকে শুরু? অসুবিধা শুরু হচ্ছে এই যে এইখান থেকে। এইগুলার ক্ষেত্রে যত অসুবিধা, সেই অসুবিধাটা কি তুমি খেয়াল করো। এই যে দেখো এক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাকাও এখানে। এই এক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কয়জনকে শনাক্ত করা যায় তুমি দেখো। দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তুমি আয়রন 6 জন, 1 2 3 4 5 6 অ্যামোনিয়াম। এই দেখো, তাহলে এই দুইটার জন্য তো আলাদা বিকারক দেখেই নিলাম। অ্যামোনিয়ামের জন্য নেসলার বিকারক বাদামি কালার, সোডিয়ামের জন্য K2H2SB27, নাম কি? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। নাম কি? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এটা দিয়ে কি কালার পাওয়া যাবে? সাদা কালার পাওয়া যাবে। কি কালার পাওয়া যাবে? সাদা কালার পাওয়া যাবে। তাহলে সোডিয়াম আর পটাশিয়াম শেষ। তাহলে ঝামেলা কোত্থেকে? এখান থেকে। এখন তুমি দেখো এক এক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এর কাউন্ট কত? এ কয়জনের সাথে কয়জন রে তোমার হচ্ছে বন্ধন আবদ্ধ করতে পারতেছে? 6 জন রে। কয়জন রে? 6 জন রে। 6 জন রে। Fe2+ এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, Fe3+ এর সাথেও করবে, জিঙ্কের সাথেও করবে, কপারের সাথেও করবে, ক্যালসিয়ামের সাথেও করবে, অ্যালুমিনিয়ামের সাথেও করবে। এরে দিয়ে সবাইরে শনাক্তকরণ করা যায়। Fe2+, Fe3+, জিঙ্ক, কপার, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, 6 জনের শনাক্তকরণ করা যায়। এর মধ্যে এবার তোমরা বলবা, এর মধ্যে তোমরা বলবা, ঠিক আছে? তোমরা বলবা, হ্যাঁ, এর মধ্যে তোমরা বলবা। খেয়াল করো, আয়রন Fe2+ আর Fe3+, এরা কি? এই দুইটা কি? এই দুটো অবস্থান্তর। তাহলে এরা হবে কালারফুল। জিঙ্ক, জিঙ্ক কি অবস্থান্তর? না, এই জন্য এটা হচ্ছে সাদা। কপার, কপার কি অবস্থান্তর? হ্যাঁ, অবস্থান্তর। তো এরা হবে কালারফুল। ক্যালসিয়াম অবস্থান্তর না, তাহলে সাদা। অ্যালুমিনিয়াম অবস্থান্তর না, তাহলে কি? সাদা। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে 6 জনকে শনাক্তকরণ করা যাবে। এবং এরা কি করবে? এক একজন সাদা কারা তৈরি করবে পদক্ষেপ, যারা অবস্থান্তর না। আর যারা অবস্থান্তর তারা কি করবে? কালার কালার তৈরি করবে, কালার তৈরি করবে। ঠিক আছে? ওকে, এখন শোনো, এখন শোনো, বোঝার চেষ্টা করো। এই জায়গাতেই একটু মনে রাখতে হবে। Fe2+, Fe2+, হ্যাঁ,
Fe2+ হচ্ছে ছোট ভাই, Fe3+ হচ্ছে বড় ভাই। তো বলো তো কোনটা, একটু খেয়াল করো, কোনটা হালকা কালার, কোনটা গাঢ় কালার? Fe2+ আর Fe3+, একজন ছোট ভাই একজন বড় ভাই, ঠিক আছে? তো বলো সবুজ কালার আর বাদামি কালারের মধ্যে কোনটা হালকা কালার, কোনটা গাঢ় কালার? সবুজ কালার হালকা আর বাদামি কালার হচ্ছে গাঢ়। এই জন্য দেখো এটা হচ্ছে সবুজ, এটা হচ্ছে বাদামি, বাদামি। আর কপার, কপার মানে কি? তুতে, তুতের কালার কি? নীল। মানে কপার থেকে কপার সালফেট, কপার থেকে কপার সালফেট, তো ম্যাক্সিমাম সময় কপারের কালার হয় হচ্ছে নীল। মোস্ট অফ দ্য টাইমই কপারের যৌগগুলো কালার হয় কি? নীল। ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো খেয়াল করো, এখন এই যে K4Fe-CN6, এই K4Fe-CN6 এটার কাউন্ট কত? এটার কাউন্ট হচ্ছে 4। হ্যাঁ দেখো K4, খেয়াল করো কি আছে, 4 আছে না? K4, তাই এটা হচ্ছে 4 জনকে শনাক্ত করতে পারে। আর এই যে দেখো K3, 3 আছে না এখানে K3, তার মানে এটা 3 জনকে শনাক্ত করতে পারে। এ কয়জনকে শনাক্ত করতে পারে? 3 জনকে শনাক্ত করতে পারে। ঠিক আছে, ওকে। এবার দেখ, খেয়াল করিস সবাই, দেখ তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে 6 জনের শনাক্তকরণ করা যাবে। কার কালার কেমন হবে মুখস্থ করে ফেলি ভাইয়া। 6 জনের মধ্যে কে? Fe2+ সবুজ, Fe3+ বাদামি। জিগ, জিগের ক্ষেত্রে কি হবে আমরা সবাই জানি, জিগ অবস্থান্তর না তাহলে সাদা। কপার অবস্থান্তর নীল। ক্যালসিয়াম অবস্থান্তর না তাহলে সাদা। অ্যালুমিনিয়াম অবস্থান্তর না তাহলে সাদা। ওকে ডান। এবার তোমরা খেয়াল করো, আসো K4Fe-CN6, এই K4Fe-CN6 দিয়ে দেখো তো কয়জনের শনাক্ত করা যায়? 4 জন। Fe2+, Fe3+, জিঙ্ক 2+, কপার 2+, এই 4টা ডি ব্লককে শনাক্ত করা যায়। দেখো এটা কি, এটা কি যৌগ? এই যৌগটিতে থার্ড ব্র্যাকেট দিয়ে যখন কোনো যৌগ থাকে, কোনো যৌগের ভেতরে যৌগ যখন থার্ড ব্র্যাকেটের ভেতরে থাকে, তখন সেটাকে বলা হয় জটিল যৌগ। এই যৌগটাকে কি বলা হয়? জটিল যৌগ। জটিল যৌগ, এই যৌগটার নাম কি? জটিল যৌগ। দেখো এই যৌগের মধ্যেও থার্ড ব্র্যাকেট আছে, তাই না? তাহলে এটাকেও আমরা বলবো জটিল যৌগ। এটাও জটিল যৌগ, এটাও জটিল যৌগ, দুইটি আমাদের জটিল যৌগ। তো জটিল যৌগ কারা তৈরি করে? অবস্থান্তর মৌলগুলা জটিল যৌগ তৈরি করে। মানে ডি ব্লক এলিমেন্টস গুলা জটিল যৌগ তৈরি করে। কারা জটিল যৌগ তৈরি করে? ডি ব্লক মৌলগুলো। দ্যাটস ওয়াই এরা যেহেতু জটিল যৌগ, এটা যেহেতু জটিল যৌগ, মানে থার্ড ব্র্যাকেট যদি কোনো যৌগের ভেতরে দেখো থার্ড ব্র্যাকেট আছে, ওটাকে বলা হয় জটিল যৌগ। এটা আমরা আমাদের সাইকেল 2 তে পড়াবো তোমাদেরকে, অনেকগুলা ক্লাস হবে এগুলার উপরে, জটিল যৌগের উপরে। তো এগুলাকে বলা হয় জটিল যৌগ। এটাও কি? জটিল যৌগ। তাই এরা কার সাথে বিক্রিয়া করবে? এরা আমাদের ডি ব্লক মৌলগুলোর সাথে বিক্রিয়া করবে। তো আমার এখানে ডি ব্লক কে কে আছে? Fe2+, Fe3+, জিঙ্ক 2+, কপার 2+, এরা সবাই কিন্তু ডি ব্লক। এর মধ্যে এটা ডি ব্লক হইলো, এটা অবস্থান্তর না, এটা ডি ব্লক অবস্থান্তর, এটা ডি ব্লক অবস্থান্তর, এটাও ডি ব্লক অবস্থান্তর। তো দেখো যেহেতু এটা জটিল, জটিল যৌগ, তাই এই ডি ব্লক গুলোর সাথে বিক্রিয়া করবে। তো ডি ব্লক আছে কয়টা? 4টা। এখানে আছে কি? K4, তাহলে K4, তাহলে এই 4জন ডি ব্লকের সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, এর মধ্যে তুমি দেখো এটা যখন বিক্রিয়া করবে, এটা কি অবস্থান্তর না? অবস্থান্তর। এটাও কি? অবস্থান্তর, তাহলে রঙিন। জিঙ্ক অবস্থান্তর না, তাই সাদা। কপার অবস্থান্তর, তাই রঙিন। এখন দেখো 4 জনের সাথে যখন বিক্রিয়া করতেছে, দেখো Fe2+ কি? ছোট ভাই। Fe2+ কি? ছোট ভাই না? ছোট ভাই। তাহলে ছোট ভাই হইলে কি হবে? হালকা নীল। আর Fe3+ বড় ভাই, গাঢ় নীল। ঠিক আছে, ওকে। কপার 2+ এর ক্ষেত্রে মনে রাখবা, প্রথম ক্ষেত্রে কেউ যদি নীল দেয়, পরের ক্ষেত্রে সে হচ্ছে বাদামি দেয়। প্রথম ক্ষেত্রে নীল হলে পরের ক্ষেত্রে বাদামি, প্রথমে নীল হলে পরে কি? বাদামি। ঠিক আছে, ওকে। তো দেখো এই যে নীল বাদামি, নীল বাদামি, নীল বাদামি। ঠিক আছে, এবার আসো তারপরে দেখো K3Fe-CN6। এখন দেখো K3Fe-CN6, এটা কি? ডি ব্লক, জটিল যৌগ। তাহলে ডি ব্লকের সাথে বিক্রিয়া করবে, বাকি কাউকে এর সাথে বিক্রিয়া করা যাবে না, ডি ব্লকের সাথে করবে। ওকে, এখন কয়জনের সাথে করবে? 3 জন। কোন 3 জন? প্রথম 3 জন। আর প্রথম 3 জনের মধ্যে দেখো Fe2+ অবস্থান্তর, এটা অবস্থান্তর, এটা কি? অবস্থান্তর না, এটা কিন্তু অবস্থান্তর না, তাহলে এর সাথে কি করবে? সাদা। এখন তুমি বলো Fe2+ আর Fe3+, দেখো K4 এর সাথে যদি হালকা নীল হয়, তাহলে K3 এর সাথে পরেরটার সাথে কি হবে? গাঢ় নীল। এন্ড এটা যদি গাঢ় নীল হয়ে যায়, তাহলে তার পরেরটা কি হবে? বাদামি। মানে বলছিলাম নীলের পরেই বাদামি চলে যায়। দেখো এবার তুমি এভাবে চিন্তা করো, দেখো এ অলরেডি গাঢ় নীল, তো গাঢ় নীল থেকে এ পরবর্তীতে আর এটা দিলে কি হবে ভাই? এর থেকে আরেকটু গাঢ়, মানে কি? বাদামি। বুঝতে পারছো? বাদামি। যেমন এটা ছিল আগে হালকা নীল, কি হয়েছে? এটা দিলে গাঢ় নীল। এরা অলরেডি গাঢ় নীল, বাদামি। ঠিক আছে, ওকে ফাইন।
এবার আসো এরপরে এই যে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, এই যে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, এইটা খেয়াল করো। থায়োসায়ানাইডের ক্ষেত্রে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড এর সাথে মানে তুমি খেয়াল করো একে দিয়ে দুইজনকে শনাক্তকরণ করা যায়। এর কাউন্ট হচ্ছে 2, তাহলে 6 4 3 2, 6 4 3 2। এটা দিয়ে কাকে শনাক্ত করে? এই Fe2+ Fe3+ কে। Fe2+ Fe3+ কে প্রথমটার সাথে দিলে কোনো বিক্রিয়া করে না, আর দ্বিতীয়টার সাথে দিলে রক্ত লাল তৈরি করে। কি তৈরি করে? রক্তের মতো লাল বর্ণ তৈরি করে। রক্তের মতো লাল বর্ণ তৈরি করে। এটা একবার বুয়েট ভর্তি পরীক্ষাতে আসছে যে Fe3+ এর সাথে কোনটি রক্ত লাল বর্ণ উৎপন্ন করবে। হ্যাঁ, যে মানে অ্যামোনিয়াম থায়োসায়ানাইডের সাথে নিচের কোনটি রক্ত লাল বর্ণ উৎপন্ন করে? এই যে এটা হচ্ছে আমাদের রক্ত লাল বর্ণ উৎপন্ন করে কে? Fe3+। ওকে, ডান। তাহলে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা 6টা জিনিসকে শনাক্ত করতে পারবো, তাই না? তাহলে আমরা একটু এই দেখো মুখস্থ হয়ে গেছে সবার। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে 6টা, তাহলে Fe2+ সবুজ, Fe3+ কি হবে? সবুজের পরে কি? সবুজের পরে আছে সবুজ, সবুজের পরে আছে বাদামি, একটু Fe3+ একটু গাঢ় হবে বাদামি। তারপরে জিঙ্ক সাদা অবস্থান্তর না, কপার অবস্থান্তর, তাহলে নীল। ওকে, তারপরে আমাদের হচ্ছে ক্যালসিয়াম সাদা, অ্যালুমিনিয়াম সাদা। এবার আসো, এটা যেহেতু জটিল যৌগ তাহলে ডি ব্লকের সাথে বিক্রিয়া করবে, কারণ K4 আছে তাহলে 4 জনের সাথেই করবে। এর মধ্যে Fe2+ হালকা নীল, Fe3+ গাঢ় নীল। জিঙ্ক হবে কি? সাদা। আর এটা যেহেতু নীল আছে, নীল থেকে বাদামি। ঠিক আছে, এটা কিন্তু হালকা নীল না, এটা নীল। নীল থেকে পরবর্তীতে বাদামি হয়ে যাবে। ওকে, কারণ আমরা জানি মানে নীল মানে প্রায় গাঢ় নীল আর কি। তো গাঢ় নীল কেউ যদি আগে গাঢ় নীল থাকে পরবর্তীতে সে বাদামি হয়ে যায়। এটা কালারটা আসলে এই কালারটা হবে আর কি, নীল হবে এই কালারটা, বাদামি হয়ে যাবে। ওকে ফাইন, তারপর একটা আসো, তারপরে কি K3, এখানে কি আছে? 3 আছে, 3 আছে। তাহলে কয়জনের সাথে বিক্রিয়া করবে? 3 জন। 3 জনই কি হবে? ডি ব্লক। 3 জনই কি হবে? ডি ব্লক। তাহলে এই যে প্রথম 3টা ডি ব্লক। ওকে, এর মধ্যে এখন ও আগে হালকা নীল ছিল, তাহলে এবার কি? গাঢ় নীল। আর কেউ যখন গাঢ় নীল হয়ে গেছে একবার, তার পরেরটা কি? গাঢ় নীল হলে তার পরেরটাতে কি হবে? বাদামি। বাদামি। আর জিঙ্ক কি? সাদা। কেন? অবস্থান্তর না। ওকে, আর অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিয়ে কারে শনাক্ত করা যায়? আল্লাহর দিনে একজনই শনাক্ত করা যায়। সেটা কে? সেটা হচ্ছে আমাদের Fe3+। কি তৈরি করে? রক্তলাল। রক্তলাল। ওকে, এবার আসো, তাহলে দেখো পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে কারে শনাক্ত করে? একজনই, সোডিয়াম, সাদা কালার পাওয়া যাবে। আর নেসলার বিকারক দিয়ে কারে শনাক্ত করে? নেসলার বিকারক দিয়ে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করে। কি কালার পাওয়া যায়? বাদামি। এখন তুমি দেখো এখানে খালি একটাই আছে, অ্যামোনিয়াম অক্সালেট। তা অ্যামোনিয়াম অক্সালেট কেন প্রয়োজন হইল তুমি একটু খেয়াল করো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ক্যালসিয়ামের মধ্যে দিলেও সাদা অধক্ষেপ পাওয়া যায়, অ্যালুমিনিয়ামের মধ্যে দিলেও সাদা অধক্ষেপ পাওয়া যায়। তুমি যখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়ামের মধ্যে দিবা সাদা পাবা, তুমি যখন অ্যালুমিনিয়ামের দিবা তাও তুমি সাদা পাবা। তুমি যেখানেই দিবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তুমি সাদাই পাইবা। বুঝছো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়ামের মধ্যে দিলেও সাদা, অ্যালুমিনিয়ামের মধ্যে দিলেও সাদা। এখন তুমি চিন্তা করো, মনে করো আমার একটা পাত্রের মধ্যে, মনে করো আমি একটা পাত্রের মধ্যে, এই পাত্রটার মধ্যে কি ক্যালসিয়াম আছে নাকি এই পাত্রটার মধ্যে অ্যালুমিনিয়াম আছে আমি জানি না। তো এখন আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ঢাললাম, ঢেলে দেখলাম সাদা অধক্ষেপ পড়ছে। তো সাদা অধক্ষেপ পড়ছে, সাদা তো ক্যালসিয়ামও হইতে পারে, অ্যালুমিনিয়ামও হইতে পারে, কোনটা? কোনটা হবে? তো এইটার জন্য পরবর্তীতে ফার্দার একটা টেস্ট করা হয়, আরেকবার একটা টেস্ট করা হয়। তো সেই টেস্টটা কি দিয়ে করে? সেই টেস্টটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে করে। অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে করে। এটার নাম হচ্ছে অক্সালেট। সামনে আগামী ক্লাসে এগুলো ভেঙে ভেঙে দেখাবো তোমাদেরকে। আপাতত জাস্ট দেখো এই যৌগটা দিয়ে করে। এই যৌগটা দিলে, ক্যালসিয়াম বিক্রিয়া করে কিন্তু অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে না। এর সাথে ক্যালসিয়াম বিক্রিয়া করে, অ্যালুমিনিয়াম করে না। তো তাইলে আমি যখন ফার্স্টে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলাম, দেখলাম দুইজনই আচ্ছা সাদা পড়ছে, আমি কনফিউজড। তারপরে আমি পরবর্তীতে কি দিয়ে দিব? অ্যামোনিয়াম, ওটার মধ্যে আবার অ্যামোনিয়াম অক্সালেট দিব। তো যে যদি দেখি যদি সাদা হয় তাহলে বুঝবো আচ্ছা তাহলে এটা হলো ক্যালসিয়াম। আর যদি দেখি না সাদা হয় নাই, তার মানে বিক্রিয়া করে নাই, তার মানে হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম। ওকে ডান। তাহলে দেখো আমার কিন্তু এই পেজের মধ্যে আমি মোটামুটি এখন একটা আইডিয়া পেয়ে গেলাম যে কাকে কি দিয়ে শনাক্ত করে, এবং হচ্ছে কোনটার জন্য কোন বিকারককে ব্যবহার করা হয়। ওকে, আমার মনে হয় তোমাদের এতটুকু মুখস্থ হয়ে যাওয়ার কথা। ওকে, এতটুকু মুখস্থ হয়ে যাবে এটা তোমাদের। এখন আমরা দেখো এবার এই যে বিক্রিয়াগুলো আরো সহজ, নেক্সট দিন দেখাবো, প্যারা নাই, তুই আগে রংগুলো মনে রাখ। হ্যাঁ, কাকে কি দিয়ে শনাক্ত করে এবং রংটা কি। এবার আয়, এখন আমরা দেখবো আমাদের অম্লীয়মূলক মানে অ্যানায়ন শনাক্তকরণ। তো তুমি অ্যানায়ন যে শনাক্ত করবা, এই অ্যানায়ন শনাক্ত করার জন্য সবসময় মনে রাখবা সব কালার সাদা। জগতে যত অ্যানায়ন আছে সকল অ্যানায়নের কালার সাদা। দেখো সাদা 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 সাদা, দেখছো সব সাদা।
তো তুমি যখন এই ক্লোরাইড, কার্বনেট, সালফাইড আর সালফাইড এই 4টা অ্যানায়ন নিয়ে আমরা কাজ করব। তোমার বইতে এই 4টা অ্যানায়নের কথাই বলা আছে, তাই আমরা 4টা অ্যানায়ন নিয়েই পড়ব। এখন এই যে 4টা অ্যানায়ন আছে, এই 4টা অ্যানায়নকে একটা মূলক দিয়া, মানে একজন বস দিয়ে শনাক্ত করা যায়। সেটা কি জানো? সেটা হচ্ছে লেড অ্যাসিটেট। কি দিয়ে শনাক্ত করা যায়? লেড অ্যাসিটেট। PbCH3CO2 এটা দিয়ে শনাক্ত করা যায় 4জনকেই। তো তুমি এই লেড অ্যাসিটেট ক্লোরিনের মধ্যে দাও, সাদা অদক্ষেপ পাবা। তুমি কার্বনেটের মধ্যে দাও, সাদা অদক্ষেপ পাবা। তুমি সালফাইডের মধ্যে দাও, সাদা অদক্ষেপ পাবা। আর তুমি যদি সালফাইডের মধ্যে দাও, তাহলে তুমি DDT রে পাবা। আর তুমি কও ভাই ডিডিটির কালার কেমন? কও, তোমরাই কও ডিডিটির কালার কেমন? ডিডিটির কালার কেমন বলো, তোমরাই বলো ভাই, বলো তো ডিডিটির কালার কেমন? ডিডিটির কালার কেমন? কালা কালা কালা। কি কালার? কালা কালার। তাহলে মনে রাখবা, কেবল একজনই তোমার হচ্ছে কালো দিবে, সেটা হচ্ছে সালফাইড। আর বাকি সবাই হচ্ছে সাদা। দাদা আপনি কই? আচ্ছা, আমি হচ্ছে আমার ক্লাস শেষের দিকে, আমি এখনই বের হয়ে যাচ্ছি। আর হচ্ছে আমি ফোন দিতেছি আপনার, ফোন দিতেছে। আর লিডার, ওকে 5 মিনিট লাগবে। আপনার নিচে লেখা আছে, পুরো নিচে নেমে নাম্বার আছে না স্যার? 10 মিনিট কল দিন। 5 মিনিট। ওকে, আসো। ওকে, তাহলে কি ডিডিটি কেমন? বিলাক। হ্যাঁ, ডিডিটি কেমন? বিলাক। পল্টনের সামনে আছে। হ্যাঁ, ডিডিটি কেমন? ডিডিটি হচ্ছে আমাদের বিলাক। তো যেহেতু ডিডিটিটা আমাদের বিলাক, এই একমাত্র বিলাক হচ্ছে সালফাইড। কার সাথে? লেড অ্যাসিডেটের সাথে। দেখো সালফাইড কিন্তু আর কারো লগে বিক্রিয়া করে না, করে না। ওকে, এখন অ্যানায়ন তুমি আর কি দিয়ে শনাক্ত করতে পারবা? যেমন হচ্ছে সিলভার নাইট্রেট। তো সিলভার নাইট্রেট 2জনকে শনাক্ত করে। 2জন। কে? ক্লোরাইড এবং কার্বনেট। ক্লোরাইডের লগে সিলভার নাইট্রেট দিলেও সাদা অদক্ষেপ পাওয়া যায়, কার্বনেটের সাথে সিলভার নাইট্রেট দিলেও সাদা অদক্ষেপ পাওয়া যায়। দুইটাই সাদা। আমি তোমাদেরকে কইছি না ভাই, দুইটাই যদি সাদা, একটা ফার্দার টেস্ট করা উচিত। যেহেতু 2জনেরই সাদা, এই জন্য পরবর্তীতে আবার নাইট্রিক অ্যাসিডের মধ্যে এদেরকে চুবায় দেয়। তো ওই সাদা অদক্ষেপ গুলার মধ্যে নাইট্রিক অ্যাসিড দিলে, যদি ওই অদক্ষেপটা অদ্রবণীয় থাকে তাহলে ওটা ক্লোরাইড, আর যদি দ্রবণীয় হয়ে যায় তাহলে ওটা কার্বনেট। তুমি অদক্ষেপ পড়বে, মানে এই দেখো, ক্লোরাইডের মধ্যে সিলভার নাইট্রেট দিলে অদক্ষেপ পড়বে, কার্বনেটের মধ্যে সিলভার নাইট্রেট দিলে অদক্ষেপ পড়বে। ঠিক আছে, কার্বনেটের মধ্যে দিলেও অদক্ষেপ পড়বে। কার্বনেটের মধ্যে দিলেও অদক্ষেপ পড়বে, সিলভারের মধ্যে দিলেও অদক্ষেপ পড়বে। কি কালার? সাদা অদক্ষেপ, সাদা কালার। ওইটার মধ্যে পরবর্তীতে আবার নাইট্রিক অ্যাসিড দিবা, দিলে যদি অদ্রবণীয় হয় তাহলে সেটা ক্লোরাইড, আর যদি দ্রবণীয় হয় তাহলে সেটা হচ্ছে কার্বনেট। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা হচ্ছে তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভাই। ওকে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এটা, বেরিয়াম নাইট্রেট এবং HCl। এই বেরিয়াম নাইট্রেট এবং HCl দিয়ে কয়জনকে শনাক্ত করা যায়? 2জনকে। বেরিয়াম নাইট্রেট দিয়ে কয়জনকে শনাক্ত করে? 2জনকে। তো বেরিয়াম নাইট্রেট দিয়ে কারে শনাক্ত করে? কার্বনেট আর সালফেট। এখন দেখো, এই যে কার্বনেট এবং সালফেট দুইটার মধ্যেই তুমি যখন বেরিয়াম নাইট্রেট দিবা, সাদা কালারের অদক্ষেপ পড়বে। আবারও দুইটাই সাদা। তাহলে কি করতে হবে? ফার্দার টেস্ট করতে হবে। তো এই সাদা অদক্ষেপগুলোর মধ্যে HCl দেওয়া হয়। যদি HClটা দ্রবণীয় হয়ে যায়, তাইলে সেটা হবে কার্বনেট। আর যদি অদ্রবণীয় হয় তাহলে সেটা হয়ে যাবে তোমার সালফেট। তাহলে এখন দেখো, একটা মজার জিনিস খেয়াল করো, কার্বনেট কিন্তু সবসময় দ্রবণীয়। কার্বনেট কিন্তু দেখো সিলভার নাইট্রেটের সাথে দিছ, হ্যাঁ, তাহলে ক্লোরিনও অদক্ষেপ তৈরি করলো, কার্বনেট অদক্ষেপ তৈরি করলো। পরবর্তীতে নাইট্রিক অ্যাসিড দিছ, ক্লোরিন কিন্তু অদ্রবণীয়, কার্বনেট কিন্তু দ্রবণীয়। কার্বনেট হচ্ছে ভালো। তারপরে বেরিয়াম নাইট্রেট দিছ, এন্ড বেরিয়াম নাইট্রেট কার্বনেটের সাথেও বিক্রিয়া করে, সালফেটের সাথেও বিক্রিয়া করে। ঠিক আছে, দুজনের সাথে সাদা। এর মধ্যে এর পরবর্তীতে HCl দিতে হবে, মানে বেরিয়াম নাইট্রেট দিয়ে দুজনই সাদা যেহেতু, তো পরবর্তীতে আবার HCl এর মধ্যে অদক্ষেপ গুলোকে চুবাইতে হবে। এর মধ্যে কে দ্রবণীয় হয়ে যাবে? আমরা জানি কার্বনেট ভালো, কার্বনেট দ্রবণীয়। আর যদি ওইটা অদ্রবণীয় হয় তাহলে সেটা হচ্ছে সালফেট। তাহলে ফার্স্টে একটা স্যাম্পলের মধ্যে, আমি জানি না এই স্যাম্পলের মধ্যে কার্বনেট আছে না সালফেট আছে, আমি জানি না ভাই। বেরিয়াম নাইট্রেট দিছি, সাদা অদক্ষেপ পড়ছে, হ্যাঁ সাদা পড়ছে। তাহলে এখন তো আমি কনফিউজড হয়ে গেলাম যে এটা কি আমাদের কার্বনেট নাকি সালফেট। কারণ এটা ফার্দার টেস্ট করার জন্য HCl ঢেলা দিন। HCl ঢেলা দিয়ে লাড়া দিছি, লাড়া দিয়ে দেখলাম আরে
পদক্ষেপগুলা সাদা পদক্ষেপগুলা দ্রবণীয় হয়ে গেছে। তার মানে কি এই সিএল দিয়া লাড়া দিছি, লাড়া দিয়ে দেখলাম সাদা পদক্ষেপগুলো দ্রবণীয় হয়ে গেছে। তার মানে এনে কি আছে? তার মানে এনে কার্বনেট আছে শিওর। আর যদি দেখি যে এই সিএল ডাইলা নাড়া দিছি হয় নাই, অদক্ষেপ পদক্ষেপের মতোই আছে, হ্যাঁ, তাহলে এটা কি? ওটা হচ্ছে আমাদের সালফেট। বুঝছো? ওকে ফাইন, চলো এবার চলো এগুলো দিয়ে আমরা কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, আসো প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আমরা দেখব। বলছে কপার হাইড্রোক্সাইড FeOH3 জিঙ্ক হাইড্রোক্সাইডের পদক্ষেপের বর্ণের সঠিক ক্রম কোনটি? এটা আমাদের কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে। খেয়াল করো, FeOH3 জিঙ্ক হাইড্রোক্সাইড এবং কপার হাইড্রোক্সাইড। তোমরা আমাকে বলবা, তোমরা আমাকে বলো ভাইয়া, তোমরা আমাকে বলো কপার হাইড্রোক্সাইডের বর্ণ কি? নীল। FeOH3 এর বর্ণ কি? বাদামি। জিঙ্ক হাইড্রোক্সাইডের বর্ণ কি? সাদা। এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছে, তাহলে কপার হাইড্রোক্সাইডের বর্ণ কি? নীল। জিঙ্ক হাইড্রোক্সাইডের বর্ণ কি? সাদা। FeOH3 এর বর্ণ কি? বাদামি। বাদামি। শেষ, আসো তাহলে আমরা একটু দেখি। তাহলে কপার হাইড্রোক্সাইড নীল, FeOH3 বাদামি বড় ভাই, জিঙ্ক হাইড্রোক্সাইড অবস্থান্তর না, তাহলে কি হবে? সাদা। তাহলে নীল বাদামি সাদা, নীল বাদামি সাদা। অ্যান্সার কই? অ্যান্সার হচ্ছে আমাদের বি, নীল বাদামি সাদা। বি হবে উত্তর। চলো তারপরটাতে যাই। বেরিয়াম সালফেটের বর্ণ কি? তোমরা বলো বেরিয়াম সালফেট কি কালার তৈরি করবে? বেরিয়াম সালফেট কি কালার তৈরি করবে? বলো বলো। ওই যে আমরা একটু আগে দেখছি, আমরা একটু আগে দেখছি যে আমরা যখন বেরিয়াম সালফেট এবং কার্বনেটের মধ্যে, সালফেট এবং কার্বনেটের মধ্যে যখন বেরিয়াম নাইট্রেট দেই BaNO3 2, তখন কি জানি পদক্ষেপ পড়ে? সাদা। এটাও জানি কি কালার পদক্ষেপ পড়ে? সাদা। সাদা 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 সাদা। আর এমনিতে বুঝ, এটা কি অবস্থান্তর মৌল? না, তো সাদা। সাদা, সোজা কথা শেষ। অবস্থান্তর মৌল না, তাহলে সাদা। ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহৃত করা হয়? বলো ক্যালসিয়াম আয়ন কি দিয়ে শনাক্ত করে? এই পটাশিয়াম পাইরো মানে এটা দিয়ে, মানে আমাদের হচ্ছে সরি নেসলার বিকারক দিয়ে করে, আমাদের K4Fe3N6 দিয়ে করে, নাকি অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে করে? যেহেতু ক্যালসিয়াম শনাক্ত করে কি দিয়ে? এটা কি ডি ব্লক মৌল? না, তাহলে K4Fe3N6 হবে না। নেসলার বিকারক দিয়ে কি শনাক্ত করে? অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম। কপার কুচি জীবনে শিখাইছি কোনো কিছু? কপার কুচি তোমাদেরকে এই টাইপের কিছু দেখাইছি আমি কোনোদিন? না, তাহলে কি দিয়ে শনাক্ত করে? অ্যামোনিয়াম অক্সালেট। বলো তো কি কালার পদক্ষেপ পড়বে? নিজেরা বলবা। ক্যালসিয়ামের সাথে অ্যামোনিয়াম অক্সালেট কি কালার পদক্ষেপ পড়বে? কমেন্ট করে দাও কি কালার পদক্ষেপ পড়বে। তোমার দেখো, এখন দেখো মনে সব মুখস্থ হয়ে গেছে তোমার। কি কালার পদক্ষেপ পড়বে বলো? অ্যামোনিয়াম অক্সালেট কি কালার পদক্ষেপ পড়বে? সাদা কালার। সাবাস, সাবাস, সাদা কালার। চলো তারপরে, অ্যামোনিয়াম আয়নের উপস্থিতি নির্ণয়ে ব্যবহৃত বিকারক কোনটা? বলো অ্যামোনিয়াম আয়ন কি দিয়া, কি দিয়ে অ্যামোনিয়াম আয়ন একটা জিনিস দিয়ে শনাক্ত করে? অ্যামোনিয়াম আয়ন কি দিয়ে শনাক্ত করে? ভাই নেসলার বিকারক। কি দিয়ে শনাক্ত করে? নেসলার বিকারক। অ্যামোনিয়াম আয়ন কি দিয়ে শনাক্ত করে? নেসলার বিকারক। এই যে K2HgI4, খেয়াল করছো? K2HgI4 ক্ষারীয়, K2HgI4 এর ক্ষারীয় দ্রবণ, K2HgI4 এর ক্ষারীয় দ্রবণ, নেসলার বিকারক। ভেরি গুড। নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়, অথবা নেসলার বিকারক দ্বারা কোন আয়ন শনাক্ত করা যায়? তুমি খেয়াল করছো? এক নেসলার বিকারক দিয়া কতবার আসছে প্রশ্ন? বলো নেসলার বিকারক থেকে কি শনাক্ত করা যায়? বা অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা যায়। অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা যায়, আমরা সবাই জানি। কপার আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয়? তোমরা বলো। বলো তো কপার 2+ কি দিয়ে শনাক্ত করে? কপার 2+ নেসলার দ্রবণ দিয়ে, PbCrO4 এরকম কোনো কিছু পড়াইছি তোমাদেরকে? K2CrO4 এরকম কোনো কিছু পড়াইছি? তোমরা বলো নেসলার দ্রবণ দিয়ে নাকি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে? তোমরা নিজেরা উত্তর দিবা, নিজেরা উত্তর দিবা। কপার আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? কপার আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? ভেরি গুড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। লাভ ইউ গাইস। সেরা, সেরা, অস্থির, অস্থির, জোস। জলীয় দ্রবণে অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণে কোন বিকারকটি ব্যবহার করা হয়? বলো অ্যালুমিনিয়াম শনাক্ত করে কি দিয়ে? একটা বিকারক দিয়ে অ্যালুমিনিয়াম শনাক্তকরণ করা যায়। অ্যালুমিনিয়াম একটা বিকারক দিয়ে শনাক্ত করা যায়, HCl। এগুলা ক্যাটায়ন না? ক্যাটায়ন শনাক্তকরণে HCl, ফেরাস সালফেট, সিলভার নাইট্রেট, এগুলা দেখছো ক্যাটায়ন শনাক্তকরণে? বিকারকে কি দেখছো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ভেরি গুড, শাবাশ। নিচের কোনটি দ্বারা Fe2+ শনাক্ত করা যায়? Fe2+ কি দিয়ে শনাক্ত করে? Fe2+ নেসলার দ্রবণ দিয়ে, বেরিয়াম নাইট্রেট দিয়ে, সিলভার নাইট্রেট দিয়ে। বেরিয়াম নাইট্রেট, সিলভার নাইট্রেট এগুলোর কই দেখছো? অ্যানায়ন শনাক্তকরণে। ক্যাটায়ন শনাক্তকরণে এই যে
এই যে Fe2+ ডি ব্লক মৌল, তো ডি ব্লক অ্যান্সার হচ্ছে এ। ক্লোরাইড আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? সিলভার নাইট্রেট। ক্লোরাইড আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করি? সিলভার নাইট্রেট ব্যবহার করি। ওকে, ফাইন। এর পরবর্তীতে কি দেই? সিলভার নাইট্রেটের পরে HNO3। সিলভার নাইট্রেট পরবর্তীতে আবার আমরা দিই হচ্ছে HNO3। HNO3 দেওয়ার পর ক্লোরিন হইলে অদ্রবণীয় আর কার্বনেট হইলে দ্রবণীয়। শেষ। নিম্নের কোন পরীক্ষাটি সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করতে ব্যবহার করা হয়? বলতো, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মধ্যে পার্থক্যকরণে কোনটি ব্যবহার করা হয়? কোন দ্রবণ যোগ করে? এই যে বেরিয়াম নাইট্রেট। বেরিয়াম নাইট্রেট দিয়ে BaNO3। বেরিয়াম নাইট্রেট দিয়ে আমরা সালফেটকে শনাক্ত করি, তাই না? বেরিয়াম নাইট্রেট দিয়ে। দেখো তুমি সালফেট কি দিয়ে শনাক্ত করে? বেরিয়াম নাইট্রেট দিয়ে। এটা একটু কোশ্চেনটা পড়ো, খুব সুন্দর। একটি পরীক্ষা নলে নমুনা লবণের কিছু অংশ নিয়ে তাতে বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করা হইলো, সাদা পদক্ষেপ পাওয়া গেল, যা লঘু HCl দ্রবণে দ্রবীভূত হয় না। তোমরা বলো তাইলে, বেরিয়াম নাইট্রেট দিছি, ফার্স্টে বেরিয়াম নাইট্রেট দিছি, BaNO3 দিছি, সাদা পাইছি পদক্ষেপ। এটার মধ্যে HCl দিছি, বিক্রিয়া করে নাই, তাহলে এটা কে? তোমরা বলো, এটা কে বিক্রিয়া করে নাই? তোমরা জানো বেরিয়াম নাইট্রেট কার কার সাথে বিক্রিয়া করে? হয় সালফেটের সাথে করবে, নাইলে কার্বনেটের সাথে করবে। কার্বনেটের সাথে বেরিয়াম নাইট্রেট বিক্রিয়া করবে, করে সাদা পদক্ষেপ বানাইছে। কারণ HCl দিছি পদক্ষেপ তৈরি করে না, আর HCl দিছি দ্রবীভূত হয়ে গেছে। তাহলে কোনটা কে? বলো, কে পদক্ষেপ তৈরি করে না? পদক্ষেপ তৈরি করে না কে? করে না হচ্ছে সালফেট। আর দ্রবীভূত হয় কে? দ্রবীভূত হয় হচ্ছে কার্বনেট। তাহলে তোমাকে বলছে দ্রবীভূত হয় না, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সালফেট। অ্যান্সার হচ্ছে সালফেট। ভেরি গুড। আসো, একটি লবণের দ্রবণে বেরিয়াম নাইট্রেট যোগ করার পর সাদা পদক্ষেপ পাওয়া গেল, যা লঘু HCl এর সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। মানে লঘু HCl এর সাথে বিক্রিয়া করছে। দেখো, সাদা পদক্ষেপ পাওয়া গেল, যা লঘু HCl এর সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। তাহলে লবণটা কে? সালফেট লবণ না কার্বনেট লবণ? তোমরা এবার উত্তর দাও। এটা কি কার্বনেট নাকি সালফেট? দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে এটা। সালফেট না কার্বনেট? একটি লবণের দ্রবণে বেরিয়াম নাইট্রেট যোগ করছো, সাদা পদক্ষেপ পড়ছে, তারপর HCl যোগ করছো আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। বলো এটা কি? আরে এত অস্থির তোরা, একটারে কার্বনেট। ভেরি গুড বস, অস্থির পোলাপান, অস্থির। আয়, এবার বল, একটা যৌগ, তার মধ্যে বেরিয়াম নাইট্রেট যোগ করছে, সাদা পদক্ষেপ পড়ছে। এখন এই যৌগটা কার্বনেট কখন হবে? বলো, বেরিয়াম নাইট্রেট দিছি, সাদা পদক্ষেপ পড়ছে, কার্বনেট কখন হবে? যদি HCl এ দ্রবীভূত হয়, সাদা পদক্ষেপ HCl এ দ্রবীভূত না হইলে, নাকি HCl এ দ্রবীভূত হইলে? তোমরা বলো। HCl এ দ্রবীভূত হইলে, তার মানে ভুল। তাহলে অ্যান্সার হবে 2 আর 3। অ্যান্সার হবে অটো 2 আর 3, 2 ও 3। ঠিক আছে, ওকে, চেক। তারপর এটাও জাহাঙ্গীরনগরে আসছে। কোন একটি লবণের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে সাদা পদক্ষেপ পড়ে, যা HCl এ দ্রবীভূত হলো না। লবণটি শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে। সম্ভাব্য লবণটা কি? ঠিক আছে, আচ্ছা, এটা শিখা পরীক্ষা যেহেতু পড়াই নাই, এটা তোমাদের নেক্সট ক্লাসে দেখাবো না। যেহেতু আমি শিখা পরীক্ষা পড়াই নেই আজকে, নেক্সট ক্লাসে শিখা পরীক্ষা পড়ানোর পর তখন তোমাদেরকে এটা দেখাবো না। ঠিক আছে, শিখা পরীক্ষায় সোনালী হলুদ যেহেতু, তো বাকিটা তোমরা বুঝে যাবে, সমস্যা নেই। ওকে, ফাইন। চলো তারপরেরটাতে যাই। তারপরের কোশ্চেনে বলছে, দেখো, একটি বর্ণহীন জলীয় দ্রবণে ক্লোরিন দ্রবণ যোগ করা হলে দ্রবণটি বাদামি লাল বর্ণ ধারণ করে, এবং সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হলে হলুদ বর্ণের পদক্ষেপ পাওয়া যায়। দ্রবণে যে যৌগটি আছে সোডিয়াম ব্রোমাইড। হ্যাঁ, হলুদ বর্ণকে তৈরি করে, ব্রোমিন তৈরি করে। ব্রোমাইড হচ্ছে হলুদ দ্রবণ তৈরি করে। ক্লোরাইড লেখা রাখো, ক্লোরাইড হচ্ছে সাদা পদক্ষেপ তৈরি করে। ব্রোমাইড হচ্ছে, একটু লেখা রাখো এটা, ব্রোমাইড হচ্ছে হলুদ বর্ণ পদক্ষেপ তৈরি করে, হালকা হলুদ, মানে হলুদ, এটা হচ্ছে হলুদ। ওকে, আর আমাদের আয়োডাইড হইলে হবে গাঢ় হলুদ। তাহলে যদি কখনো বলতো গাঢ় হলুদ রঙের পদক্ষেপ, তাহলে সেটা হয়তো আয়োডিন। যেখানে আয়োডিন থাকবে সেটা হবে উত্তর। ওকে, চলো তারপরটাতে যাই আমরা। সালফাইড শনাক্তকরণে মূল দ্রবণের সাথে নিচের কোনটি যুক্ত করা হয়? বলতো সালফাইড শনাক্তকরণে কোনটা দিয়ে সালফাইড শনাক্ত করে?
ওই যে সালফাইডে জানি একমাত্র কি কালার পাওয়া যায়? ডিডিটি কালার পাওয়া যায়। একমাত্র অ্যানায়ন যে ডিডিটি কালার উৎপন্ন করে। একমাত্র অ্যানায়ন যে ডিডিটি কালার উৎপন্ন করে। সালফাইড শনাক্তকরণে, হ্যাঁ? সালফাইড কি দিয়ে শনাক্ত করে? সালফাইড লেড অ্যাসিডেট দিয়ে শনাক্ত করে। কি দিয়ে শনাক্ত করে? লেড অ্যাসিডেট। কি কালার পাওয়া যায়? ডিডিটি কালার পাওয়া যায়। একটি নমুনা লবণে ক্ষারীয় দ্রবণে H2S গ্যাস চালনা করে সাদা পদক্ষেপ পাওয়া গেল। নমুনা লবণের দ্রবণে কোন ধাতুটির আয়ন উপস্থিত নিশ্চিত করো। H2S দিয়ে সাদা পদক্ষেপ পাইছো। এখন দেখো এইটা কিন্তু আমি তোমারে শিখাই নাই। এটা কিন্তু কোনো পরীক্ষাতেও আসে নাই বিগত বছরে, বাট আমি কোশ্চেনটা তোমাকে রাখছি। H2S দিছো, সাদা গ্যাস পাইছো। এখন এটা কোনটা? তুমি কমন সেন্স খাটায় বলবা এখানে কোনটা উত্তর হবে। তোমার এখানে কোনটা উত্তর হবে তুমি কমন সেন্স খাটাও, সিক্স সেন্স খাটাও। আমি H2S দিয়ে কোনো বিক্রিয়া তোমাকে করাই নাই। কিন্তু কার সাথে H2S দিলে সাদা পদক্ষেপ পাওয়া যাবে? কার সাথে H2S দিলে সাদা পদক্ষেপ পাওয়া যাবে? এটা তোরা একটু উত্তর দে। কার সাথে? মানে তোরা না একেকটা মানে একেকটা কি তোরা জানো? তোরা একেকটা অ্যাটম বোম। তোরা একেকটা অ্যাটম বোম হয়ে গেছস। ট্রাস্ট মি। মানে আমি বুঝলাম না এত বস কেন পোলাপান? তোরা এত বস কেন? সেরা জিঙ্ক। কারণ এটা অবস্থান্তর না। একমাত্র ওই হচ্ছে আমাদের কি করবে? সাদা পদক্ষেপ তৈরি করবে। ওকে? আচ্ছা, কার্বন ডাই অক্সাইড গ্যাস শনাক্তকরণে ব্যবহৃত হয়, এটা দরকার নাই তোমাদের। ওটা আলাদা জিনিস। এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, লিখে রাখো। ওটা আমরা এসিড যখন পড়বো তখন বুঝতে পারবো। যে কার্বন ডাই অক্সাইড যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তখন সে উৎপন্ন করে ক্যালসিয়াম কার্বনেট। ওকে? তো এটাকে আমরা এইভাবে শিখছিলাম যে কার্বন ডাই অক্সাইড গ্যাস যখন সুনের পানি, এটার নাম কি? এটারে কয় সুনের পানি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে সুনের পানি। সুনের পানি। আর এই ক্যালসিয়াম কার্বনেট যখন উৎপন্ন করে এটারে কয় ঘোলা করে। ঘোলা করে। তোমরা পড়ছো। এসিড শনাক্তকরণে পড়ছো এটা। ছোটবেলায় 9, 10 এ থাকতে। যে কার্বন ডাই অক্সাইড চুনের পানি ঘোলা করে। বুঝছো? এটা তোমাদের ছোটবেলায় ছিল। যে কার্বন ডাই অক্সাইড চুনের পানি ঘোলা করে। কার্বন ডাই অক্সাইড চুনের পানি ঘোলা করে। ঠিক আছে? ওকে? ফাইন। সো এই হচ্ছে কাহিনী। ভাইয়া নেক্সট শনিবার কি আপনি বিপি অফিসে থাকবেন? তো আমি সিওর না আমি কখন যে থাকবো, কখন যে থাকবো না। নেক্সট স্যাটারডে থাকার চান্স আছে। বাট সিওর না। অনলাইন অফিসে থাকলেও অনলাইন অফিস, অফলাইনে না। ঠিক আছে? অফলাইনে আমি থাকি না, অনলাইনে থাকি। সো ওইটাই সিওর বলতে পারতেছি না ভাইয়া। তুমি জিজ্ঞেস করো, কাউকে ফোন দিও বিপির যে আমি আছি কিনা, জেনে তারপরে এসো। ঠিক আছে? ওকে। মেজর গিফট কি দিবেন? প্লিজ বলেন ভাই। এইটা ফাহমিদা বৃষ্টি মেগা এক্সামের গিফটটা কি থাকবে? এটা তো তোমাদের ডিডিডি চাচ্চু ক্লাসে অ্যানাউন্সমেন্ট করে দিছিল। এবং চাচ্চু আমি একটু জিজ্ঞেস করব নে চাচ্চু কি গিফট রাখছে তোমাদের জন্য এই মেগা এক্সামে। জেনে তারপর জানাবো নে। ঠিক আছে? ওকে। আজকের মতো ক্লাস এখানেই শেষ। আজকে তোমাদেরকে জাস্ট শর্টকাট ট্রিক্সটা শিখাইলাম। আই হোপ ট্রিক্সটা তোমাদের ভালো লাগছে। এবং দেখো তুমি কিন্তু সব উত্তর করে ফেলছো। খেয়াল করছো? তুমি কিন্তু সবগুলোর উত্তর করে ফেলছো। তো নেক্সট দিন তোমরা এটা রিভিশন দিয়ে আসবা। আমি নেক্সট দিন তোমাদেরকে বিক্রিয়াগুলা দেখাবো। খুব সোজা বিক্রিয়া, খুব সোজা। তোরা এমনিই পারবি এই বিক্রিয়াগুলা। বুঝছস? ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। বিদায়। টাটা। দেখা হবে নেক্সট ক্লাসে।